নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় ছিল মহাত্মা গান্ধীর নাম, এলেন শ্রীরাম। আর এই বিষয়ে কথা বলবো বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক শ্রী বিশ্বজিৎ দাসের সঙ্গে। অধ্যাপক দাস, আপনাকে স্বাগত। নমস্কার। মহাত্মা গান্ধীর নামে গ্রামীণ মানুষের রোজগারের নিশ্চয়তা নিয়ে যে মনরেগা প্রকল্প এতদিন চালু ছিল, সেটার নাম এখন পাল্টে করা হলো বিকশিত ভারত গ্রামীণ রোজগার অজীবিকা মিশন গ্যারান্টি বিল, সংক্ষেপে বিভিজি রামজি। এই কেন নাম বদল, এর ফলে কি প্রভাব পড়বে এই প্রকল্পের? দেখুন, মনরেগা প্রকল্প যখন চালু হয়েছে একদম শুরুতে মহাত্মা গান্ধীর নাম যুক্ত ছিল না। পরবর্তীকালে কংগ্রেস সরকার এখানে মহাত্মা গান্ধীর নামটা যুক্ত করে। এই যে মহাত্মা গান্ধীর নামটা যুক্ত করে কেন? মহাত্মা গান্ধী প্রান্তিক মানুষের জন্য ভেবেছে এবং তিনি মনে করতেন যে দেশের উন্নয়নে প্রান্তিক মানুষের ভূমিকা আছে এবং ইন্ডিজিনিয়াস পদ্ধতিতে উৎপাদনের মাধ্যমে প্রান্তিক মানুষ দেশের যে আয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি সেটাতে অংশগ্রহণ করবে। 100 দিনের কাজের যে নিশ্চয়তা, আমরা দেখেছিলাম যে যদি কোনো পরিবারের কেউ কোনো কাজ না পায় তাহলে তিনি যদি আবেদন করেন 30 দিনের মধ্যে তাকে কাজ দিতেই হবে। এই গ্যারান্টি মনরেগা প্রকল্পে দেওয়া হয়েছিল। আপনি জানেন যে আমাদের রাজ্য এই মনরেগা প্রকল্প বা 100 দিনের কাজ নিয়ে উত্তাল হয়েছে যে কেন্দ্রীয় সরকার সেই টাকা দিচ্ছে না। কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ এসছে এবং আগের নির্বাচনগুলোতে যেটা অন্যতম ইস্যু ছিল, বিশেষত উত্তরবঙ্গের ক্ষেত্রে। কারণ উত্তরবঙ্গের শিল্প বা বৃহৎ শিল্প বলতে তেমন কিছু নেই। চা বাগানের যারা শ্রমিক তারা এবং এই 100 দিনের কাজ, এটাই ছিল তাদের মূল উপার্জনের জায়গা। এবং সেই জায়গায় হঠাৎ করে কেন মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রামকে ঢোকাতে হলো? আসলে বিজেপি যখন ক্ষমতায় আসে তখন তাদের কাছে রাম বড় বালাই ছিল, কারণ রামরাজ্য প্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা তারা করেছিল। অনেকে অভিযোগ করেন, বিরোধীরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পরবর্তীকালে তাকে বিভিন্ন পোস্টিং দেওয়া হয়েছে, তাকে রাজ্যসভায় নিয়ে আসা হয়েছে, তিনি রায় দিলেন এবং বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি হলো। যদিও এর পাশাপাশি সংবিধান পাল্টে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতার চাপে, অর্থাৎ এবার যদি 240-এ আটকে না যেত তাহলে ভারতবর্ষের সংবিধানটা পাল্টে দিত এবং ধর্মনিরপেক্ষ শব্দটার ছুটি হয়ে যেত। 76তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধানের এবং প্রস্তাবনার মূল আত্মা, সেখানে আঘাত করত। কারণ তারা বারবার বলছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র। এবং আপনি দেখবেন যখন সিএএ চালু হলো, আফগানিস্তান, মায়ানমার, বাংলাদেশ থেকে যারা সংখ্যালঘু এদেশে আসছেন তারা কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, বিভিন্ন ধর্মের লোক, শুধুমাত্র মুসলমানরা এখানে আসতে পারছেন না। কিন্তু যদি রিয়ালিটি দেখেন, আওয়ামী লীগের যে সমস্যা তৈরি হলো বাংলাদেশে, শেখ হাসিনা ফিরে এলো, প্রচুর সংখ্যালঘু, আমাদের এখানকার সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা যারা আওয়ামী লীগপন্থী তারাও কিন্তু আমাদের দেশে এসেছে। অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যদি দেখেন, একদিকে ভারতীয় জনতা পার্টির রামরাজ্য তৈরি করার যে চেষ্টা, সেই রামরাজ্য তৈরি করার, রামকে জনমানুষে এবং প্রান্তিক মানুষের মধ্যে প্রবেশ করাচ্ছে। অর্থাৎ মহাত্মা গান্ধীর ছুটি ভারতবর্ষে এবং সেখানে নতুন করে রাম আসছে। অহিংসার ছুটি ভারতবর্ষে, সেখানে রাম নাম জপবে ভারতবর্ষের মানুষ। আপনি ভাবুন তো, বাঙালিদের কথা যদি বলেন, রাম কি বাঙালির ঘরের দেবতা ছিল? সন্ধেবেলায় আমরা তুলসী মঞ্চে পুজো দিতাম, সেখানে রাম আসতো না? রামকে আমরা পুজো করেছি ঠিকই, কিন্তু রামের যে প্রভাব ভারতবর্ষে, সেখানে পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে রামের ক্ষমতায়ন হচ্ছে। অর্থাৎ রামের ক্ষমতায়নের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায়ন হচ্ছে। যে কোনো উপায়ে ভারতবর্ষে এই ন্যারেটিভস এখন ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার তৈরি করার চেষ্টা করছে, যে রাম রাজ্য তৈরি করা এবং রাম নামের ভিতর দিয়ে প্রান্তিক মানুষের কাছে তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। কারণ এই 100 দিনের কাজ কাদের জন্য দরকার? প্রান্তিক মানুষের কাছে দরকার। তাই আপনি বুঝুন কি না বুঝুন, পরোক্ষভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে রাম সংস্কৃতি
বাংলা এবং অ বাংলা ভাষীদের মধ্যেও রামের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার যে চেষ্টা এটা করলো। আপনি দেখেছেন পার্লামেন্টে, আপনি রাজ্যসভায়। আপনি রাম নামের আপনি বলছেন যে রাম নাম চাপিয়ে দেওয়া হচ্ছে, ভালো কথা, কিন্তু রামের নাম চাপিয়ে দিলেই কি 2005 সালে যে প্রকল্প চালু হয়েছিল তার উদ্দেশ্য পালন করা হবে? যদিও আইনিভাবে বলা হচ্ছে আগে ছিল 100 দিনের কাজের গ্যারান্টি, এখন 125 দিন করা হয়েছে, কিন্তু তার ফলে কি সত্যি গ্রামের মানুষ কাজ পাবেন? গ্রামের মানুষের কাছে কাজের দরকার, রাম নামে পেলেন না মহাত্মা গান্ধীর নামে পেলেন এটা বড় কথা নয়, তাদের কাছে কাজটাই বড় কথা। কিন্তু যে প্রকল্পটা আনা হয়েছে তার ফলে কি গ্রামের মানুষের রোজগারটা সত্যি গ্যারান্টেড হচ্ছে? দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন, যে শেক্সপিয়ারের কথা মনে করিয়ে দিচ্ছেন, নামে কি আসে যায়, গোলাপকে যে নামেই ডাকা হোক সে তো গোলাপি। এখন রাম নামে থাকবে নাকি মহাত্মা গান্ধীর নামে থাকবে? কারণ সেই ভারতীয় জনতা পার্টি যে কিনা মহাত্মা গান্ধীর যে হত্যাকারী গডসে তাকে পুজো করে, সুতরাং তাদের কাছে রাম একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ একই সঙ্গে তারা মহাত্মা গান্ধীর প্রতি যে একটা বিরাগ, সেই বিরাগটা তুলে ধরার চেষ্টা করছে। কারণ এটা তো স্বাভাবিক ছিল তাদের কাছ থেকে, যে গডসেকে দেবতা ভাবছে। এবং আমরা যে ভারতবর্ষে আজকে বাস করছি সেখানে গান্ধীজির অবদান কিন্তু সকলে জানে। আপনি অপেক্ষা করুন আর কটা দিন, ভারতবর্ষের সব বই থেকে, টেক্সট বুক থেকে গান্ধীকে ছুটি দেওয়া হবে। আপনাকে আমি একটা উদাহরণের কথা বলি, যে যখন ইউসুফ মালালা ইউএনএ দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, মালালাকে তারপরে জিজ্ঞাসা করা হলো যে আফগানিস্তানে আপনার বিরুদ্ধে তালিবানরা গুলি করলো, এখন আপনার হাতে যদি স্টেন গান দেওয়া হয় তাহলে আপনি তালিবানদের কি শিক্ষা দেবেন? তখন ওখানে দাঁড়িয়ে ইউসুফ মালালা বলছেন, আমি তাদেরকে গুলি করব না, কারণ তারা একজন মালালাকে মারতে পারে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মালালার জন্ম আফগানিস্তানে হবে। কারণ সেটাই আমি বলতে এসেছি আপনাদের এখানে। আমি শিখেছি মার্টিন লুথার কিং এর কাছ থেকে, আমি শিখেছি মহাত্মা গান্ধীর কাছ থেকে, আমি শিখেছি মাদার টেরেজার কাছে। এই আমার ভারতবর্ষ। সেই ভারতবর্ষে যারা গডসের পুজো করে তারা তো রামকে আনার চেষ্টা করছে শুধুমাত্র গান্ধীকে ভুলিয়ে দেওয়ার জন্য। আপনি যে একদম চূড়ান্ত কথাটা বললেন, প্রান্তিক মানুষের টাকা চাই, আপনি বলুন তো, দিনের পর দিন কেন্দ্রীয় সরকার যে টাকা দেয়নি, এই টাকা কি কেন্দ্রীয় সরকারের পৈতৃক সম্পত্তি? আমার, আপনার, আমাদের ট্যাক্সের টাকা। হ্যাঁ, দুর্নীতির অভিযোগ থাকতে পারে, তা তদন্ত হোক, তাদের পানিশমেন্ট হোক, কিন্তু যে প্রান্তিক মানুষগুলোর টাকা পাওয়ার কথা তারা কেন টাকা পেল না? আজকে রাম নামেই হোক, গান্ধী নামেই হোক, ওই প্রান্তিক মানুষ যাতে বঞ্চিত না হয়, যে স্কিম করেছে সেটা শুধুমাত্র রামকে চাপিয়ে দেওয়া, রামের সংস্কৃতি চাপিয়ে দেওয়া, নাকি ওই প্রান্তিক মানুষের যে টাকা তারা আটকে রেখেছে সেটা দেওয়া, তার উপরে নির্ভর করছে। সাধারণ মানুষ যারা ভারতবর্ষকে ভালোবাসে, যারা বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখতে ভালোবাসে, তারা কিন্তু বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে রুষ্ট। আপনি টাকার কথা উল্লেখ করলেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। নতুন যে বিল পাশ করানো হলো মধ্যরাতে নাটকীয়ভাবে সমস্ত বিরোধী আপত্তি উপেক্ষা করে, সেই বিলে কিন্তু আগে যেটা ছিল দাবি ভিত্তিক, এখন কিন্তু সেটা তহবিল ভিত্তিক করা হলো। যতদিন তহবিল থাকবে ততদিন কাজ পাবে, এবং একই সঙ্গে রাজ্য সরকারগুলোর ওপর 40% টাকা দেওয়ার দায় চাপানো হলো। তাহলে কাজের গ্যারান্টিটা আদৌ কি থাকলো? একদম থাকলো না, কারণ এটা তো বিজেপি গভর্নমেন্টের একটা চালাকি। তার কারণ ফেডারেল সিস্টেমের অজুহাতে তারা এটাকে ভাগ করে দিল, বলল 40% রাজ্যগুলো দেবে, 60% তারা দেবে। এবং ভেবে দেখুন, যে কোনো সময় টাকা বন্ধ করে দিতে পারে। কেন? বলছে যতদিন তহবিল থাকবে। এই প্রান্তিক মানুষের কাছে এই তহবিল থাকবে না, অন্যান্য খাতে আপনি টাকা ব্যয় করবেন। সুতরাং এই প্রান্তিক মানুষ যাদের রুটি রুজি নির্ভর করছে এই টাকার উপরে, 100 দিনের টাকার উপরে, 125 দিনের টাকার উপরে, সেই টাকা আটকে দেবে রাজনীতি করে? এটা হতে পারে না। এবং যখন রাজনৈতিক তরজা চলবে, রাজ্য বলবে কেন্দ্রকে, কেন্দ্র বলবে রাজ্যে দুর্নীতি করেছে, সেই কারণে রাজ্যের উপরেও কিন্তু চাপিয়ে দেওয়া হলো 40%। কারণ এই 40% ভোটের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটাও কেন্দ্র দেখতে চাইছে। এই পুরোটাই হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পুরো ভারতবর্ষে তাদের যে অধিকার, তাদের যে আগ্রাসন, তাদের যে একনায়কতন্ত্র, সেটা চাপিয়ে দিতে চাইছে। আপনি এই যে টাকার কথাটা বললেন, এই বিষয়টা আরেকটু গভীরে গিয়ে যদি আলোচনা করা যায়, যে রাজ্য সরকারগুলোর ওপর এই 40% টাকা বোঝা চাপানোর ফলে রাজ্যগুলোর ওপর দেখা যাচ্ছে মোট 55,000 কোটি টাকার
চাপ পড়ছে, কিন্তু রাজ্য সরকারের আয় করার জায়গা তো এখন প্রায় নেই, কারণ জিএসটি চালু হয়ে গেছে, ঠিক সব ঠিক অর্থ তো কেন্দ্রের হাতে। ফলে রাজ্য সরকার কোথা থেকে এই টাকার জোগাড় করবে? এইটা তো চাপ তৈরি হলো, আমি সেই কথাই বলছি। রাজ্য সরকারকে তখনই টাকা দেওয়ার কথা বলা যেতে পারে যদি জিএসটিটা মুকুব করে দেওয়া হয়। রাজ্যের টাকা রাজ্যকে ছেড়ে দিন না। আপনি 40 কেন, 45%, 50% বলবেন, তুলে দিন সংবিধান থেকে ফেডারেল স্ট্রাকচার কথাটা। তার কারণ রাজ্যের টাকা, ট্যাক্সের টাকা আপনি নিচ্ছেন, জিএসটির টাকা, তারপরে বলছেন রাজ্যকে টাকা দিতে। রাজ্য কোথা থেকে টাকা দেবে? কারণ রাজ্যের তো তাহলে উৎপাদন শুধুমাত্র এই ক্ষেত্রে ব্যয় করা হবে, তাহলে কেন্দ্রীয় সরকারের দায় কোথায়? আজকে আপনি টাকাগুলো পুরোটা নিয়ে নেবেন, কেন্দ্র জিএসটির টাকাটা নেবে, তারপরে বলবে যে রাজ্য এত টাকা দেবে। এটা কি করে হয়? তাহলে কি কেন্দ্রের কোনো দায়বদ্ধতা নেই? কেন্দ্র কি শুধুমাত্র রাজনীতি করার জন্য ওই 5 কেজি চাল, 5 কেজি গম এগুলো দিয়েই তাদের দায়িত্ব শেষ হবে? কারণ রুটি রোজগারের প্রশ্নে যেখানে শিল্প হয় না যে দেশে, সেখানে কিন্তু চাকরি হয় না যে দেশে, সেখানে এই 100 দিনের কাজ বা যেটা রাম নামের যে প্রকল্প তৈরি করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। সুতরাং যেখানে দিনের পর দিন, ভাবুন, নরেন্দ্র মোদী বলেছিল যে চাকরি হচ্ছে না বলে 5 বছরে 1 কোটি ইন্টার্নশিপ চালু করলো, এবং সেই ইন্টার্নশিপ প্রত্যেক বছর 20 লক্ষ করে। আপনি জানেন এবার পার্লামেন্টের অধিবেশনে সায়নী ঘোষ এবং প্রশ্ন তুলেছিল যে কতজন ইন্টার্নশিপে অংশগ্রহণ করেছে। পরিষ্কার করে দেখানো হচ্ছে যে 100 জন ইন্টার্নশিপে বড় কোম্পানিতে তারা অংশগ্রহণ করেনি, এবং যারা করেছিল তারাও ছেড়ে দিয়েছে। একইভাবে ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গেও যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, এই কর্মসংস্থান তো সরকারি চাকরি নয়, এই কর্মসংস্থান হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ। সেখানেও কিন্তু সেই একই কথা বোঝানো হচ্ছে। সামগ্রিকভাবে শিল্পের উন্নতি না হলে, মানুষের কাছে টাকা না থাকলে, রাজ্যগুলো আর্থিকভাবে উন্নত না হলে তাদের টাকা দেবে কোথা থেকে? রাজ্য তো দেউলিয়া হয়ে যাবে এরপরে। কেন্দ্র তো রাজ্যগুলোকে আসলে দেউলিয়া করতে চাইছে এবং দায় চাপিয়ে দিতে চাইছে রাজ্যগুলোর উপর। আপনি এই যে টাকার আজকে আমরা বিবি রামজি বিল এলো, এটা অনেকে মনে করছেন যে হঠাৎ করেই এটা এসেছে, কিন্তু একটা কেন্দ্রীয় পরিসংখ্যান থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এই মনরেগাকে ধীরে ধীরে আর্থিকভাবে দুর্বল করা হতো। একটা পরিসংখ্যান বলছে 2020-21 সালে যেখানে এই খাতে বরাদ্দ ছিল 1,11,500 কোটি টাকা, 2025-26 সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র 86,000 কোটি টাকায়। তার মানে কেন্দ্রের কিন্তু একটা পরিকল্পনা অনেকদিন থেকেই ছিল এই মনরেগাকে আস্তে আস্তে গুটিয়ে দিয়ে তার বদলে নতুন কিছু করার। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, পরিষ্কারভাবে যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনি ঠিকই বলেছেন, এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প ছিল। এবং যেভাবে মনরেগার উপরে বিভিন্ন, খালি যে টাকা কমিয়ে দিচ্ছে, টাকা আটকে রাখছে, এটা নয়, যাতে মানুষের কাছে ফ্লোটা কন্টিনিউয়াস না থাকে, সেই চেষ্টা চলেছে। স্বাভাবিকভাবে দেখবেন কেন্দ্রীয় সরকার ডিফেন্স বাজেট বাড়িয়েছে, কিন্তু মনরেগার ক্ষেত্রে টাকা বাড়ায়নি, শিক্ষার ক্ষেত্রে টাকা বাড়ায়নি। এই যে প্রতিরক্ষা ক্ষেত্রে টাকা বাড়ানো, যুদ্ধ যুদ্ধ একটা আবহ তৈরি করা, এটা মানুষকে একটা ভুল বোঝানোর চেষ্টা চলছে, কখনো অনুপ্রবেশ চলে আসছে। আসলে এই যে মহাত্মা গান্ধী যে কর্মসংস্থান প্রকল্প, নিশ্চয়তা দিয়ে একজন পরিবারের চাকরি পাবে, এটা তো আমার আপনার কাছে না হলেও প্রান্তিক মানুষের কাছে একেবারে বুঝতে পারেন ব্রহ্মাস্ত্র ছিল। তারা কিন্তু তাদের জীবনযাপনের একটা অন্যতম উপায় হিসাবে এটা দেখতো। সেই জায়গায় আঘাত আনার চেষ্টা করছে, এবং স্লো পয়জনের মতো একবারে টাকাটা কমিয়ে দিয়েছে তাই নয়, আস্তে 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 অন্য খাতে বাড়িয়েছে, এখানে কমিয়েছে, যাতে দুর্বল করে দেওয়া হয় এই প্রকল্পকে। এবং এই প্রকল্পের টাকা যে ছাড়া হয়, একবারে টাকা না ছেড়ে আটকে রাখা, দীর্ঘদিন ধরে আটকে রাখা, যে কারণে রাজ্যগুলোর মধ্যে একটা অসন্তোষ তৈরি হওয়া, এই সুযোগটাই কেন্দ্রীয় সরকার নিয়েছে, এবং তারা ক্ষমতায় থাকার পরে আস্তে আস্তে তার এক্সিকিউশনটা করছে। আপনাকে শেষ প্রশ্ন, কেন্দ্রীয় সরকার এই বিল পাশ করানোর সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি মহাত্মা গান্ধীর নামে কর্মশ্রী প্রকল্প চালু করবেন। তার ফলে কতটা এ রাজ্যের মানুষ উপকৃত হবে বলে আপনি মনে করেন? দেখুন, প্রান্তিক মানুষের কাছে মহাত্মা গান্ধীতেও কিছু যায় আসে না, রামেও কিছু যায় আসে না। মহাত্মা গান্ধী যেহেতু ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলন, দেশ স্বাধীনের সঙ্গে যুক্ত, সুতরাং দেশাত্মবোধের আবেগ আছে। আর রামের ক্ষেত্রে ধর্মীয় আবেগ আছে। কারণ এই যে দেশাত্মবোধ এবং ধর্ম দুটোই আমাদের এই রাজ্যে গুরুত্বপূর্ণ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা ঘোষণা করেছেন, আসলে আবেগটাকে ধরে রেখেছেন, দেশাত্ম প্রেমটাকে ধরে রেখেছেন, সেটাই প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আমাদের ক্ষেত্রে এই প্রান্তিক মানুষগুলো, যদি তাদের কাছে টাকাটাই বড় কথা, কি নামে হচ্ছে সেটা নয়। কেন্দ্রীয় সরকার যদি রামের নামে টাকা আটকে রাখে, আর রাজ্য সরকার যদি মহাত্মা গান্ধীর নামে টাকা দেয়, অর্থাৎ টাকা যদি প্রান্তিক মানুষের হাতে পৌঁছায়, সেটাই তাদের লাভ হবে, নামে কিছু যাবে আসবে না। আজকে আলোচনা এখানেই শেষ করছি, অন্যদিন অন্য বিষয়ে আবার কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।